2011 সালের 7 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন কিশোরী ফেলানী। সেদিন নিজের চোখে সন্তানকে কাঁটাতারে ঝুলে প্রাণ হারাতে দেখেন বাবা নুরুল ইসলাম। অথচ হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষ আদালতে নিজের দোষ স্বীকার করলেও আদালত তাকে বেকসুর খালাস দেয়। দীর্ঘ 14 বছর পার হলেও মেয়ে হত্যার বিচার না পাওয়ায় আক্ষেপ নুরুল ইসলামের। ঘটনার আগের দিন 6 জানুয়ারি ফেলানীকে সঙ্গে নিয়ে ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে আসেন বাবা নুরুল ইসলাম। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আসাম থেকে বাড়িতে নিয়ে আসছিলেন তিনি। সেদিন ভোরে দালালের মাধ্যমে সীমান্তে কাঁটাতারের ওপর মই বেয়ে পার হওয়ার সময় গুলি চালায় বিএসএফ। 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। 6 সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। তবে বিজিবির আপত্তিতে 2014 সালের 22 সেপ্টেম্বর পূর্ণ বিচার শুরু হলেও সেখানে খালাস দেওয়া হয় অভিযুক্তকে। এরপর 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। তবে কয়েক দফায় শুনানির দিন পিছিয়ে এখনো আদালতেই ঝুলে আছে পিটিশনটি। করে আগে একবার উঠলো, সেটা তো হলো না। জি, এবার আবার নতুন লিস্টে ওঠানো হয়েছে। চিফ জাস্টিসের বেঞ্চেই আছে। 7 তারিখের লিস্টে মামলাটা এসছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমার যা মনে হচ্ছে উকিলের সঙ্গে কথাবার্তা বলে লিস্টে যে জায়গায় আছে সেই জায়গায় শুনানি না হওয়ার সম্ভাবনা বেশি। আর পিটিশনটা ফার্স্ট পিটিশনার হচ্ছে ফেলানীর বাবা নূর, আর সেকেন্ড হচ্ছে আমি। আগে যে ইন্ডিয়ার হিউম্যান রাইটস কমিশন যে নির্দেশনা দিয়েছিল সেইটা কি বাস্তবায়নের কোনো সম্ভাবনা দেখছেন? এই যে ক্ষতিপূরণ, এটা ওরা তো দেয়নি। এখন মামলাটা তো আছে, সেখানে তো আমরা এনএইচআরসির অর্ডারটাকে করেছি যে এনএইচআরসি পেন্ডিং করে দিয়েছে, তা সত্ত্বেও সেখানে দিচ্ছে না। আমাদের পিটিশনের বক্তব্য তো অনেকগুলোর মধ্যে এটা একটা। ফলে যা হওয়ার সেটা হবে। মামলায় নিশ্চয়ই আমরা কথাটা তুলেছি, ভালোভাবেই তোলা আছে। অর্ডার ফর্ডার সবকিছু দিয়েই করা আছে। যত দেরি হয় তাতে তো ন্যায় বিচার পাওয়ার একটা সম্ভাবনা আরো দূরে চলে যায়। আপনি কি মনে করেন এই বিলম্ব হওয়াতে? অবশ্যই, এটা তো এক কথা, এটা সারা পৃথিবী জুড়ে মান্যতা আছে সেটা হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আরেকটা হচ্ছে যে এই মামলার যিনি অভিযুক্ত আসামি তিনি কলকাতার হাইকোর্টে কি আরেকটা, যাতে তিনি শাস্তির আওতায় না আসেন, এরকম কোন রিট করেছিলেন? আপনি কি এটা ব্যাপারে কিছু বলতে পারবেন? 3 বছর আগে আমাদের কোনো কিছু না জানিয়ে, ফেলানীর বাড়িতে কোনো কিছু না জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা আছে এটা জেনে ও একখানা হাইকোর্টে পিটিশন করে এবং হাইকোর্টের রিট পিটিশন থেকেও একটা অর্ডার পেয়েছে। আমরা সেটাকেও দেখিয়েছি এবং সেটাকে চ্যালেঞ্জ করেছি যাতে ওটা নালিফাইড হয়। ফেলানীর বাবার আইনজীবী আব্রাহাম লিঙ্কন আমার দেশকে বলেন, আসামি নিজে স্বীকার করেছেন তিনি খুন করেছেন, অথচ আদালত আত্মস্বীকৃত খুনিকে পরিত্রাণ দিয়ে প্রহসন করেছে। এই মামলাটায় আমরা তো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি কখন, যখন ক্ষোভ আমাদের ভিতরে, তখন আমরা বলছি। বিচারটা যদি দেয়, বিচারটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, মামলাটা তো ভারতই করেছে, তাই না? জি জি, বিএসএফই করেছে, ভারত করছে। এখন আমার তো মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মেয়ে মারা গেছে, আমি একটু প্রতিকার পাবো না যখন আসামি নিজে স্বীকার করে আমি খুন করছি? তখন আত্মস্বীকৃত খুনির তো পরিত্রাণ যখন দেয় আদালত, তখন তো সেটা প্রহসন হয়। তো এতে তো ভারতের যে বিচার ব্যবস্থা সম্পর্কে ইন্টারন্যাশনালি যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই মানের সাথে তো এটা যায় না। এটা তো একটা মানে ভারতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ। আর সবচেয়ে বড় কথা, যখন আমি মনে করি এই রিটটার ভিতর যদি একটা ফায়সালা দেয়, যে তাহলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আসামের সাজার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসতে পারে, একটা বর্ডার ম্যানেজমেন্ট ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে পারে, আর একটা হচ্ছে যে ফেলানীর পরিবারকে একটা ক্ষতিপূরণের, যে ভারতীয় মানবাধিকার কমিশন যে 5 লক্ষ টাকা কম্পেনসেট করার একটা অর্ডার দিয়েছিল, সেই অর্ডারের ভেতর দিয়ে তো ভারতের জাতীয় মানবাধিকার কমিশন যখন বলছে যে যুক্তি দেখা হোক যে একজন তরুণীকে এইভাবে হত্যা করাটা কোনোভাবেই মানে মানানসই নয় এবং আইনসম্মত নয়, সেই ক্ষেত্রে তাকে কম্পেনসেট করতে বলছে। তার মানে এইটার ভেতর দিয়ে ভারতীয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমাদের পক্ষেই কিন্তু স্ট্যান্ড নিয়েছে যে
কিলিংটা জাস্টিফাইড ছিল না। জি। এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিচারটা যদি হয় জি তাহলে কিন্তু শুধু মানে বর্ডারের শান্তি ফিরবে, তা মানে শুধু বাঙালি ফেলানির পরিবারের বিচার পাবে তা না, বর্ডার ম্যানেজমেন্টেও তো একটা এর প্রভাব পড়বে। প্রভাব পড়বে, হ্যাঁ। বর্ডার ম্যানেজমেন্টের সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা আমাদের নাগরিকরা যতটুকু ক্ষতিগ্রস্ত তার চেয়ে ভারতীয় নাগরিকরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় বিএসএফ এর দ্বারা। তো সেই ক্ষেত্রে মানে একটা সিদ্ধান্ত আসলে ভারতীয় নাগরিকরাও কিন্তু আইনি সুরক্ষার আওতায় আছে। পরিবারের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার পাবেন তারা। একই সাথে তারা চান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। ফেলানির আজকে 14 বছর হয়ে গেল, কিন্তু আজ যাবত আমি কোনো বিচার আসার কিছু পাইনি। আমি সবার কাছে অনেকবার কান্ডাকাটা বলছি, আমাদের সবার কাছে বলছি, এত মানবাধিকারের কাছেও বলছি, আমি আন্তর্জাতিকভাবে বলছি, আমি বলেই আসছি আজকে 14টা বছর ধরে। আমি অনেক কান্দাকাটি থাকি যে কোন দিন বিচারটা পাবো। ফেলানির বিচারটা যদি হয়, এই যে সীমান্তে শুনতেছে এখনো গুলি হইতেছে, এই গুলিটা বন্ধ হইতো, কিন্তু ফেলানির বিচারটা না কারণে এই গুলি এখনো চলতেই আছে। আমি এটাই আশাবাদী, আর সীমান্তে হত্যা জানি না হয়, আর ফেলানি বিচারটা আমি সুস্থ জানি বিচার পাই। আর অভিযোগ বসে যে আমি ভারত থেকে আসতেছিলাম যে ফেলানি বিয়ে দেওয়ার জন্য, তারপর দিনই বিয়ে ছিল, কিন্তু আমার আশাটা হইল না, অমিঘোষ করতে দিল না। আমি চাই অমিঘোষে একটা সর্বোচ্চ শাস্তি হোক। আর এই যে দুবার আমাকে ভারতরে যে নিয়ে গেল, ভারতের কোর্টে, বিএসএফ কোর্টে, এই কোর্টেতে আমাকে 2বার সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছে, কিন্তু আমি জানি যে বিচার ওনারা করবে, কিন্তু 2বার খালি আমাদের সাথে ডেকেই নিয়ে গেছে, আর আমার সাথে খালি ওরা মুখ জমা নিয়েছে। যা সত্য ঘটনা আমি তাই বলছি, কিন্তু আজ যত বিচার করে। এই কারণে আমি বিচারটা সুপ্রিম কোর্টে নিয়েছি, দিল্লি সুপ্রিম কোর্টে, যে বিচারটা ওইখানে পাবো, যেটা আন্তর্জাতিকভাবে বিচারটা আমি দিছি, যে আন্তর্জাতিকভাবে যেন বিচারটা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে আছে বিচার 14টা বছর ঝুলে আছে, কিন্তু এই সুপ্রিম কোর্টে থেকে আমি বিচার এখনো পাইনি। আমি এখন নতুন সরকার যে আছে, আমি এটাই চাই যে নতুন সরকার যেন বিচারটা আর তালিবানি না করে ভারত সরকারের কাছে মিলে দিলে যেন বিচারটা সুস্থ বিচার করে। আমার দেশ নিউজ ডেস্ক।